সায়নের কথা শুনে ছাদের রেলিংয়ের উপর 2 পা ঝুলিয়ে বসলো শুদ্ধ। এখান থেকে পড়লেই কাল্লাফতে। অমাবস্যার রাত হলেও বাতাস বইছে, বাতাসে উঠছে মাথার চুল। ভাইয়ের দেখা দেখি বসলো সায়নও। দুজনের হাতে বিয়ারের বোতল, মুখ থমথমে। কিছুক্ষণ নীরব থেকে শুদ্ধ জবাব দিল, তোমার বোন বড্ড নাজুক, পিস্তলের ভরসা অত দূর, পিস্তল দেখলেই জ্ঞান হারাবে। ইয়াসির শালা যেভাবে পেছনে লেগেছে, পরে এবার পাকাপোক্ত সেফটি প্রয়োজন। আমরা যতই ওর নজরে রাখি, নিজের সেফটি নিজের কাছে। দেখিস না, এত কড়াকড়ি নজরদারি পড়েও পুনরায় আক্রমণ করে বসলো বাস্টারটা। ভাবতে পারছিস এসিডের ছিটে পুটা শীতলের মুখে পড়লে কি হতো? কি আর হতো, এই ব্লাডি বিটসটার শরীরে 313 রকমের জীবাণু পুশ করে বসে বসে মজা দেখতাম। ভাইয়ের কথা শুনে সায়ন নীরবে মাথা দুলিয়ে মুচকি হাসল। আজকে হাসপাতালে রুবাব না থাকলে সাম্য, সৃজন, সিরাতের সাথে শীতলকেও হাসপাতালে অ্যাডমিট করতে হতো। কারণ হাসপাতালেও ছদ্মবেশে কেউ একজন এসে শীতলের মুখে অ্যাসিড ছুঁড়তে চেয়েছিল। যে ব্যক্তি ছুঁড়তে চেয়েছিল সে ধরাও খেয়েছে। আজম এতক্ষণ বোধহয় যত্নাতি করেছে। তার হিসেব আগামীকাল করা হবে। সায়ন আপাতত হাসি সামলে গম্ভীর কণ্ঠে বলল, কেউ নাকি আমার বোনকে ভালোবাসে না, বাসবেও না। তুই এত দরদ আসে কোথা থেকে? হ্যাঁ, বাসি না তো, আর বাসলেই বাকি। তোমার বোন ভালোবাসে বোঝে? ভালোবাসে পিছিয়ে গোলে খাওয়ালেও বুঝবে না কিছু। পাগলিটা তোকে চোখে হারায়, কিন্তু নিজের অনুভূতি বুঝতে পারে না। কথা বল ওর সাথে, আর বাপ কি করবি? সে কথা বলছো সেফটির ব্যাপারে? হুম। পৃথিবীতে সুন্দর কেন জানো? কারণ পৃথিবীতে অতি চালাকের সাথে সাথে বোকাদেরও বসবাস। বোকারা আছে বলেই ভালোবাসার অস্তিত্ব এখনও টিকে আছে। খেয়াল করে দেখবে, চালাকরা কিছু ভালোবাসার মাঝেও ফায়দা খোঁজে, আর বোকারা কষ্ট পাবে জেনেও নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু পরিস্থিতি? স্বর্ণ ইন্টেলিজেন্ট, আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না, সেটা আমিও জানি, আর তুমিও জানো। মূলত এই কারণে ওর হাতে পিস্তল তুলে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু শীতল বোকা, আবেগী, মাথা মোটা, ধীরে সুস্থে হাজারবার ভেবে ভুল সিদ্ধান্ত নেওয়া ওর বদভ্যাস। মাঝে মাঝে ওর দুষ্ট বুদ্ধিতে ওই ধরা খায়, দেখো না? তাকে যদি পিস্তল দিয়ে সেটা লুকিয়ে রাখতে বলো, দেখবে কোথায় রাখবে সেটা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়বে। তাই ওকে নিয়ে সব চিন্তা করা যাবে না। ও যেমন আছে তেমনই থাকুক, বরং এসব জানলে ভয় পাবে। সেই ভয়ই কেড়ে নেবে তার ডানা ঝাপটে মুক্ত মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর সুখ। এর চেয়ে সে তার মতোই থাকুক। আমি আছি তো, ভরসা রাখো আমার উপর। কথা দিচ্ছি, আমি জীবিত থাকতে তোমার বোনের উপর ফুলের টোকাও পড়তে দেব না। শুদ্ধর কথাগুলো সায়নও গভীরভাবে ভাবল। শুদ্ধ কথাগুলো ভুল বলেনি। অতঃপর 2 ভাই আরও কিছু ব্যাপারে আলোচনা করলো। আধা ঘন্টা পর সেখানে আর কয়েকজন হাজির হলো। তাদের নিয়ে একটা মিটিং হলো। টানা 1.5 ঘন্টা সেই মিটিং শেষ করে সায়ন গেল বাড়ির দিকে, আর শুদ্ধ হাসপাতালে। সময় যেন বহমান স্রোত, সাপন মনে বইতে থাকে নিজস্ব গতিতে। আমাদের জীবনে সুখ কিংবা দুঃখ কোনোটাই স্থির নয়। সুখের পরই যেমন দুঃখের আগমন, তেমনি দুঃখের পরপরই সুখ এসে ভুলিয়ে দেয় কিছু কষ্ট, কিছু ব্যথা। এদিকে দেখতে দেখতে কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। সাম্য, সৃজন, সিরাত আজ সকালে হাসপাতাল থেকে বাড়ি এসেছে। চিকিৎসা এখানে চলমান তাদের। আরও সপ্তাহখানেক ওদের হাসপাতালে থাকার কথা থাকলেও বাচ্চা দুটো বাড়ি আসার জন্য কেঁদে কেটে হয়রান। ঘুরে ফিরে একই কথা, হাসপাতালে ভালো লাগে না। শুদ্ধ, সায়ন, রুবাব, শখ, স্বর্ণ, শীতল যে যেমনভাবে পারে তাদের সময় দেয়, হাসাতে চায়। কিন্তু ওরা একসাথে কান্না জুড়ে আবদার ধরে, বাড়ি চলো, বাড়ি চলো, এই জায়গা ভালো না। পরে 2জন নার্সকে তাদের দেখভালের জন্য আনা হয়েছে। রিপোর্ট এসেছে সিরাতের মেরুদণ্ডের হাড় না ভাঙলেও ফাটল ধরেছে। বড্ড ভুগতে হবে ওনাকে। এখনও সোজা হয়ে দাঁড়াতে পারে না, প্রচণ্ড ব্যথা করে। ডাক্তারও জানিয়েছেন শারীরিক ক্ষত সারলেও এই সমস্যা দীর্ঘদিন থাকবে। সব মিলিয়ে কটা দিন চৌধুরী নিবাস যেন নেতিয়ে পড়েছিল। সুখ হারিয়ে গিয়েছিল যেন বাড়িটা থেকে। আজ গোটা 14 দিনের মাথায় বাড়িটা আবার গমগমে হয়েছে। কথার হাট বসেছে, হাসি খুনসুটিতে বাড়ি মেতে উঠেছে। বিলাসবহুল ড্রয়িং রুমে বসেছে সকলের আনন্দ মেলা। সব সদস্য উপস্থিত। কোনো একটা কারণে হাসছে সবাই। শারাফাত চৌধুরী তাকিয়ে তাকিয়ে দেখছে সবার হাসি মুখ। এতগুলো দিন যেন শ্বাস নিতেও কষ্ট হতো ওনার। হবে নাই বা কেন? এই বাড়ির বাচ্চাগুলোই তো বাড়ির প্রাণ। তারা কেউ অসুস্থ থাকলে ভালো থাকা যায় নাকি? আজকে 15 রমজান, অথচ এতগুলো দিনে সবাই মিলে একসাথে ইফতার করতে পারেনি। তাই আজ বাড়িতে চলছে ইফতার পার্টি। সব কাজ হাতে হাতে করছে সবাই। সিরাত হুইলচেয়ারে বসে আছে। রোজ প্রতিবেলায় অনেকগুলো মেডিসিন নিতে হয়, যার ফলে রোজা রাখতে পারেন না। এই নিয়ে আফসোসের শেষ নেই ওনার। সিতারা, সিমেন, 2 যা কত কিছু
বলে বোঝায়, মানসিক সাপোর্ট দেন। জায়েদের সাপোর্ট পেয়ে ওনার বাপের বাড়িতেও জানিয়ে উনি, কারণ উনি খুব ভালো করে জানেন এখানে বিন্দু পরিমাণ অযত্ন হবে না, বরং এই বাড়ি ছেড়ে গেলে আরও অসুস্থ হয়ে পড়বেন। বিয়ের আগে ভাবতেন বাপের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই, কিন্তু এখন ভাবেন নিজের সংসার ছাড়া শান্তি বুঝি আর কোথাও মিলবে না। এখানেই শান্তি, এখানেই সব স্বস্তি। শুদ্ধ কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল, এসে দেখে তার রুমের দরজা হাট করে খোলা। ভেতরে কে গেছে বুঝতে বাকি নেই তার। পুরনো সেই পার্স আবার দেওয়াতে শীতলের অত্যাচার আবার বেড়ে গেছে। কদিন পার্সে কাজ না করায় কাঁদো কাঁদো মুখে দরজা থেকে ঘুরে যেত। এখন পার্সে কাজ করছে দেখে এখন সোজা রুমে ঢুকে পড়ে। দুদিন ইগনোর করেছিল দেখে এতিমের মতো মুখ করে তাকাতো, এটা ওটা ছুতোয় কথা বলতে আসতো। 4 দিন আগে রাতে বাসায় ফিরতেই দেখে তারই রুমের দরজার কাছে বসে আছে। সরতে বলতে কান ধরে কেঁদে কেঁদে বলেছিল সরি। সে জবাব না দিলে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে ভাঙা ভাঙা স্বরে বলেছিল, সরি বলছি না তোকে, আর কতবার বলবো? কেউ আমার উপর রেগে থাকলে আমার খুব কষ্ট হয়। এভাবে সরি বললে কি আর রাগ করে থাকা যায়, নাকি রাগের অভিনয়ে চালিয়ে যাওয়া যায়? অগত্যা থমথমে মুখে বলেছিল সে মাফ করে দিয়েছে, তবে এই শেষবার। অথচ মাফ পাওয়ার খুশিতে সে পূর্বের আবার বাঁদরামি শুরু করেছে। যখন তখন রুমে আসা, রুমের জিনিসপত্র ঘাটাঘাটি করা, কিছু বললে মুখ ভেঙানো, খেতে বসে তার ভাগের খাবারে ভাগ বসানো, কফি এনে দিতে বললে আড়ালে গিয়ে এটো করে দেওয়া। এভাবেই দিন কাটছে। এখন নিশ্চয়ই কোনো আবদার নিয়ে এসেছে, কারণ কিছুক্ষণ আগেও দেখেছে শখের ফোন নিয়ে অনলাইনে ঈদের ড্রেস দেখছে। হয়তো কতবারের মতো কোনো ড্রেস দেখিয়ে দাঁত পীর করে বলবে, শুদ্ধ ভাই এই ড্রেসটা কিনে দিন না, এটা কিনে দিলে ঠিক পুতুলের মতো একটা বউ পাবেন। দাম কত? ৯,৩২০ টাকা। একটা ড্রেসের দাম ৯,০০০ টাকা? টাকা কি গাছের শুকনো পাতা যে চাইলেই পাওয়া যায়? দেন না শুদ্ধ ভাই। বলছি তো টাকা নাই। ওই লকারের সেকেন্ড ড্রয়ারে অনেকগুলো নতুন টাকার বান্ডিল আছে, ওখান থেকে নিন। তুই আবার আমার লকার খুলেছিস? আমি লকার খুলিনি, রুমে এসে দেখি খোলা, উকি মেরে দেখি অনেক টাকা, নতুন করা করা। টাকা দেখে টাকা না হাতালে নাকি পাপ হয়, তাই ৫,০০০-এর নোট মেরে দিয়েছি। ৫,০০০ নিয়ে আবার ড্রেস কেনার আবদার করছিস? তোলে আছাড় মারার আগে চোখের সামনে থেকে যা বলছে। এ কথা শুনে মুহূর্তে মন খারাপ করে চলে গেলেও পরে ড্রেসটা নিয়ে ছেড়েছে। আর রুমে যতই টাকা পড়ে থাক সে কখনো হাত দেয় না, বরং সেটা তুলে ঠিক জায়গায় রাখে। এবং সেও বুঝে তাকে রাগাতে পাজিটা এসব বলে। পুরনো কথার ছেদ ঘটিয়ে শুদ্ধ রুমে ঢুকে দেখে শীতল 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় শুয়ে আছে, একটা বালিশ ওর বুকের উপর, ঠোঁটে মিটিমিটি হাসি। তাকে দেখা মাত্রই লাফ মেরে উঠে হড়বড় করে বলল, শুদ্ধ ভাই দারুণ একটা খবর আছে। শুদ্ধ ওর কথার কোনো জবাব না দিয়ে ওয়াচ খুলে ওয়ালেটটা বের করে রাখলো। সে জানে কিছু না বলেও দারুণ খবরটা শীতল তাকে বলবেই। তখনও শীতলের চোখে মুখে আনন্দ ঝরে পড়ছে, কিছু একটা নিয়ে খুব খুশি বোধ হয়। তখন সত্যি সত্যি শীতল বলল, কিছুদিন আগে আমলকি গাছের ডালে একটা পাখি বাসা বেঁধেছিল, আজ দেখে এলাম বাসায় 2টো ছানা ফুটেছে। আবার কাছে উঠেছিলে? কই না তো। তাহলে কিভাবে বুঝলে বাসায় 2টো ছানা ফুটেছে? মাটিতে দাঁড়িয়ে দেখলাম। তোর বাপ কোন কোম্পানির ভিটামিন খাওয়াচ্ছে তোকে যে মাটিতে দাঁড়িয়ে উঁচু গাছের মগডালে সবকিছু দেখতে পাচ্ছিস? এ কথা শুনে শীতল মুখ ভোঁতা করে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ ফ্রেশ হতে ওয়াশরুমে যাওয়ার আগেই শীতল পুনরায় হাজির। ওড়নায় আঙুল পেঁচাতে পেঁচাতে বলল, কেয়ারা ফোন করেছিল, ওর বাবা নাকি কোথা থেকে সাদা প্যাঁচার ছানা এনেছে, কি নাম রাখবে তাই জিজ্ঞাসা করছিল। প্যাচারা ছেলে নাকি মেয়ে? ছেলে। তাহলে তোর বাপের নামটা বলে দিতে। না, প্যাঁচাটা দেখা মাত্রই কেন জানি আপনার কথা মনে পড়েছিল, তাই কেয়ারাকে বলেছি নাম রাখতে সোয়াইব শুদ্ধ। এ কথা বলে শীতল নিজেই খিলখিল করে হেসে এক ছুটে দৌড়ে পালালো। চোখের পলকে শুদ্ধর নাগালের বাইরে সে, নয়তো চেলাকাঠের দর্শন পেতে হতো খুব ভালো করে জানে সে। ওর কথা এবং দৌড়ে পালানো দেখে শুদ্ধ ভ্রু কুঁচকাল। তারপর বিড়বিড় করে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল। তখন বিকেল 5টা। এক ধরনের নরম ও কোমল আলোয় সেজেছে পশ্চিম আকাশ। ক্লান্ত হয়ে ম্লান হয়ে এসেছে দিনের আলো। সূর্য নেমেছে পাটে, পাখিরা ফিরছে আপন গৃহে। পাড়ার মোড়ে মোড়ে বসেছে ছোট বড় ইফতারের দোকান, ক্রেতাদের ভিড়ে ঝমঝমাট দোকানপাট। কোথাও কোথাও কোরআন তিলাওয়াত, গজল, ওয়াজ বাজছে, কোথাও বা হরদমে চলছে ইফতার পার্টির আয়োজন। এসবকে পেছনে ফেলে ব্যস্ত পায়ে ছুটছে একদল ব্যস্ত পথচারী। এদিকে চৌধুরী বাড়ির রান্নাঘরে তাড়াহুড়ো লেগে গেছে গৃহিণীদের, দ্রুত হাতে কাজ সারছেন ওনারা।
রাতের রান্নাবান্না শেষে এখন ইফতার সাজাতে লেগে পড়েছেন দুই জা। দুপুর থেকে একটানা সিতারা সিমিন এক হাতে সামাল দিচ্ছেন সব কাজ। সিরাত বসে আছে রান্নাঘর থেকে একটু দূরে, মুখটা বড্ড বেজার। ঝটপট কাজ করা মানুষ কাজ ছাড়া থাকতে পারে না, অথচ অসুস্থতা ওনাকে বসে থাকতে বাধ্য করেছে। খুব খারাপ লাগা কাজ করছে যাদের ঘামার্ত মুখ দেখে। তবুও উনি বলছেন বসে বসে কিছু কাজ ওনাকে দিতে। এ কথা শোনা মাত্র সিতারা খ্যাঁক করে বলেছে, এখানে থাকলে চুপ করে বসে থাক, নয়তো খুন্তির বাড়ি একটাও বাহিরে পড়বে না। বড় জায়ের কথা শুনে ঠিক করে হেসে ফেলে সিরাত, হাসে সিমিনও। সিতারা ভ্রু কুচকে যাদের দেখে বেগুনি ভাজতে আরম্ভ করে। সিমিন দুপুরের দিকে ফালুদার জন্য সাগুদানা রান্না করে ফ্রিজে রেখেছিলেন। এখন তা বের করে ফলমূল কেটে গুছিয়ে রাখলেন। নানান রকমের জিনিস দিয়ে চমৎকার করে ডেকোরেশন করে শীতল। সে আবার এসব কাজ ভালোই পারে, কিন্তু এই নিয়ে 3 বার মেয়েটাকে ডাকার পরেও সারা শব্দ নেই। তিনি বিরক্ত হয়ে আরেকবার হাঁক ছেড়ে ডাকলেন, শীতল, আয় শীতল, এবার গেলে মার একটা মাটিতে পড়বে না বলে দিলাম। ছোট জায়ের ডাকাটাকে শুনে সিরাজ জবাব দিলেন, মেয়েটা রোজা আছে, থাক না, একটু রেস্ট করুক। এত বড় মেয়ে ধিঙ্গি, ফলগুলো পর্যন্ত কাটতে পারে, সব কথা বলে দিতে হবে, একটা কথা নেই শোনে। এ কথা শুনে সিতারা আঁচলে মুখটা মুছে শরবতের চিনি গুলাতে গুলাতে বললেন, মেয়েটার শরীরটা বোধহয় ভালো না, পাখির দানা খেয়ে রোজা আছে, সেদিন রক্ত দিল। থাক, ওকে এই গরমের মধ্যে আর ডাকিস না ছোট। দু জায়ের কথা শুনে সিমিনের রাগে গজরাতে গজরাতে এটো থালা বাসন ধুতেই ধুতে বললেন, তোমাদের আদর আদরও আরো বাদর হচ্ছে। ওর বয়সী সাদিকাকে দেখো কি সুন্দর সংসার করে খাচ্ছে, অথচ এর গড়িমসি করতেই বছর যায়। ভালো কথা বললেও যদি শুনতো, শুনবি না তো শুনিস না। শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি খোঁচা খেতে খেতে নাকের জল চোখের জল এক হয়ে যাবে, তখন আমার কথা মনে পড়বে। তখন রুবা এসে জবাব দিল, যে বাড়িতে আমার বোনকে কাজ করে খেতে হবে সে বাড়িতে বিয়েই দেব না। আমাদের রাজকুমারীকে যে যত্নে রাখতে পারবে আমরা তার হাতেই আমাদের বোনকে তুলে দেব। কল্পনা রাজ্য থেকে বেরিয়ে আয় বাবা। শ্বশুরবাড়ি গেলে রাজকুমারী যতই আদরের হোক না কেন, আদর আর শ্বশুরবাড়িতে থাকে না রে। এই জন্য বলছি, বোনের ভালো চাইলে কাজ শেখা। রুবা হাসল, তারপর সিতারাকে বলল, শীতলকে শিখিয়ে পড়িয়ে নাও বড় মামি। ও ছোট মানুষ, ওকে আর কি কাজ শেখাবো, বড় হোক একদিন সবই শিখে যাবে। তখন দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নামলো শীতল। দুপুরে গোসল সেরে একটুখানি শুয়েছিল, কখন চোখ লেগে গেছে খেয়ালই করেনি। মায়ের ডাক শুনেছিল, তবে তখন আরামের ঘুম হারাম করে উঠে আসতে ইচ্ছে করছিল না। আরামে আরামে ঘুমিয়ে বিকেলেও কাবার করে ফেলেছে। মেয়েটাকে এভাবে ধর্মর করে দৌড়ে নামতে দেখে সিমিন মুখ ফিরিয়ে নিলেন, এমন ভাব করলেন যেন খুব রেগে আছেন। তখন শীতল ওড়নায় আঙুল প্যাঁচাতে প্যাঁচাতে আমতামতা করে বলল, ডেকেছিলে আম্মু? হুম, কেন? আমরা এখানে শুয়ে আছি, তুইও এসে শুতি তাই। সিমিনের কথা শুনে শীতল ভ্যাবাচাকা খেয়ে গেল। বুঝলো মাকে রাগিয়ে দিয়েছে, তাই মায়ের রাগ ভাঙাতে এগিয়ে আসতে দেখতে পেল কাঁটা ফলমূল এবং তারই পাশে ফালুদার কাপ। বুঝলো এ কাজ তাকেই করতে হবে, তাই সে কথা না বাড়িয়ে প্রতিটা সদস্যের জন্য ফালুদা রেডি করার কাজে লেগে পড়ল। রান্নাঘরে স্পেস কম, মায়েরা অন্য কাজকর্ম করছে দেখে সে সব সামগ্রী নিয়ে রান্নাঘরের সামনে বসলো। তারপর সে বাদাম কুচি, টুটি ফ্রুটি, চকলেট স্প্রিঙ্কলস, রোজ সিরাপ, স্ট্রবেরি সিরাপ, ম্যাঙ্গো বা ভ্যানিলা আইসক্রিম, হুইপড ক্রিম, কালারফুল ফলের কুচি, চকলেট সস বা ক্যারামেল সস দিয়ে মন মতো করে সাজালো। রুবাব শীতলের বাঁ পাশে বসে চুপ করে দেখছিল। সে বুঝে পায় না সাজানো গোছানোর ব্যাপারে মেয়েরা এত এক্সপার্ট কেন। এই যে ফালুদার কাপ এত সুন্দর করে সাজালো শীতল, কত কী যে দিল সেগুলো নাম বলতে পারবে কিনা শিওর। তাছাড়া যাবে তো ওই পেটে, তাহলে এত কাহিনী করার কি আছে। সবগুলো একসাথে বড় একটা বোলে নিয়ে ঝালমুড়ির মতো সব আইটেম একসাথে দিয়ে নাড়া দিয়ে কপাকপ গিলে নিলেই হয়। অযথা টাইম ওয়েস্ট করার দরকার আছে? মানে মেয়েটা পারেও বটে। শীতল সেগুলো সাজিয়ে ফ্রিজে তুলে হাত ধুইয়ে বের হতেই সিতারা বললেন, ও মা, ফোনটা শুদ্ধকে একটু দিয়ে আয় না, আচ্ছা। বাগানের দিকে গেছে দেখ। হুম, আর শোন, আসার সময় কয়েকটা লেবু তুলে আনিস। আচ্ছা। এ কথা বলে রান্নাঘর পেরিয়ে বাইরে এসে পিলারের পাশে দাঁড়িয়ে গেল। শুদ্ধর ফোনের লক খুলতে চেষ্টা করলো, কিন্তু হলো না। তাই বিড়বিড় করে বকতে বকতে বাগানে গেল। বাগানে কেউ নেই, তাই গেল বাড়ির পেছনের দিকের পুকুর পাড়ে। তাদের পুকুর পাড়টা শান বাঁধানো, অনেক জাতের মাছ ছাড়া বিধায় কেউ গোসল করে না। বাইরের লোক এসে মাছ মেরে দিয়ে যায়। এদিকটায় নির্জন, তাই খুব একটা আশা হয় না। তবে শুদ্ধকে মাঝে মাঝে দেখা যায়, সেখানে এসে দাঁড়িয়ে থাকে প্রায় সময়। এই যেমন এখনও 2 পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। বাতাসে উঠেছে তার কপালের উপর
পরে থাকা অবাধ্য চুল, পরনে সাদা টি শার্ট ট্রাউজার। সে পেছন থেকে চুপি চুপি এসে ভাউ করার আগেই শুদ্ধ বলল, এখানে কে? ফোন দিতে এসেছি। শুদ্ধ হাত বাড়ালো। শীতল ফোন এগিয়ে দিয়ে শুদ্ধর পাশাপাশি দাঁড়ালো। সেই শুদ্ধর বুক বরাবর। হঠাৎ দমকা বাতাসে শীতলের চুল এলোমেলো হলো। উড়ন্ত চুলের ঝাপটা লাগলো শুদ্ধর চোখে মুখে। ব্যাপারটা খেয়াল করে ধমক খাবার আগে শীতল চুল গুছিয়ে হাত খোপা করে নিল। সামান চৌধুরীর রাজহাঁসের মাংস ভীষণ পছন্দ। উনি মাঝে মধ্যে রাজহাঁস কিনে আনেন। কিছুদিন আগে খাবেন বলে এনেছিলেন, কিন্তু সাম্যসৃজনের অ্যাক্সিডেন্টের জন্য খাওয়া হয়ে ওঠেনি। ফলস্বরূপ রাজহাঁস দুটো দিনের বেশিরভাগ সময় পুকুরে ভেসে বেড়ায়। সন্ধ্যার পর দারোয়ান কাকা ওদের গ্যারেজে রাখে। শীতলের হঠাৎ নজর গেল ভেসে বেড়ানো হাঁস দুটোর দিকে। সে বলল, পুকুরে ভেসে বেড়ানো হাঁসগুলো কত সুখী, তাই না শুদ্ধ ভাই? ইস, আমিও যদি হাঁস হতাম। আফসোসের সুরে বলা শীতলের কথা শুনে পুকুরে তাকালো শুদ্ধ। হাঁস দুটোকে আপন মনে ঘুরে বেড়াতে দেখে সত্যি মনে হচ্ছে তারা ভীষণ খুশি, ভীষণ সুখী। তারা পুকুরে ভাসতে ভাসতে ছোট ছোট মাছ পোকা ধরে খাচ্ছে, কখনো নিজস্ব ডাকছে, পাশাপাশি ভাসছে। টলটলে স্বচ্ছ জলে ধবধবে হাঁস দুটোকে দেখতে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। হঠাৎ পুরুষ হাঁসটি নারী হাঁসটিকে চেপে ধরে সঙ্গমে লিপ্ত হলো। যা ঘটল সেটা ছিল অনাকাঙ্ক্ষিত। এই দৃশ্য দেখে মুহূর্তে ঠোঁটে হাসি এঁটে দাঁড়িয়ে দেখতে থাকা শীতলের হাসি মিলিয়ে গেল। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল। ফর্সা আদুরে গাল দুটো রাঙা হয়ে উঠল। কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোতে লাগলো। নারী হাঁসটি পালাতে গিয়ে পারল না, আটকা পড়ল পুরুষ হাঁসটির নিচে। শুদ্ধ পাশে থাকায় সে আর তাকিয়ে থাকতে পারল না। দ্রুত দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। কেন জানি হাত পা ভীষণ কাঁপছে। অসীম লজ্জায় চোখ তুলে তাকাতেও পারল না পাশের মানুষটার দিকে। কত শখ করে না হাঁস হতে চেয়েছিল, কিন্তু কী থেকে কী হয়ে গেল। একরাশ লজ্জায় এক ছুটে পালিয়ে যেতে যেতে বিড়বিড় করলো, না না, আমি হাঁস হতে চাই না, ছি ছি ছি। কথা বলতে বলতে পালিয়ে গেল ঠিকই, তবে ভুলেও আর পিছু ফিরে তাকালো না। কিন্তু একবার তাকালে হয়তো দেখতে পেত তার বিশুদ্ধ পুরুষ নিজের ঠোঁট কামড়ে ধরে হাসছে। হাসছে তার চোখ জোড়া। কি চমৎকার সে হাসি! সে হাসি নিদারুণভাবে স্বচ্ছ জলে ফুটে উঠেছে। শীতল চলে গেলে বুঝতে পেরে সে হাসতে বলল, কে বলতে সরু লাচকলতা, এখনো লজ্জায় ডুবলে চলবে? সর্বনাশের চিপকলে যাওয়ার কথা তো স্মরণে রাখতে হবে। এই কথা বলে সে মিটিমিটি হাসতে হাসতে পুকুর পাড়ে দাঁড়িয়ে রইল। আর শীতল দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢুকলো। মেয়েকে দৌড়ে আসতে দেখে সিমিল কটমট করে তাকিয়ে রইলেন। সবসময় ফিঙ্গে ডানার মতো এই মেয়ে ছুটে বেড়ায়। স্থিরতা বলতে কিছু যদি থাকে এর মধ্যে। এ নিয়েও সাবধান করেছেন। সাবধান করলে বা কি, এই মেয়ে শুধরাবে না। তবে ভেবেও নিলেন অকারণে দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি মুখ থুবড়ে পড়ে তাহলে তখনই আরেক ঘা বসাবেন। শীতল লাজুক মুখে হাসতে হাসতে এসে দাঁড়াতেই মায়ের সামনে পড়ে থমকে দাঁড়িয়ে রইল। হাসি লুকানোর বৃথা চেষ্টা করে মুখ ভুঁতা করে মনে মনে বলল, কাজ করি না বলে আম্মু রেগে আছে, সমস্যা নেই, এখন কাজ করে সব তামা তামা করে ফেলবো, পরে কাজ করার উছিলায় নতুন জামার বায়না করব। এই কথা ভেবেই চমৎকার করে হাসল। তারপর ছোলা বাটি হাতে তুলে নিয়ে ডাইনিং টেবিলে রাখতে গেল। কিন্তু বিধি বাম, পাপোশে পা আটকে ছোলার বাটি নিয়ে নিজেও উপর হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে কাঁচের বাটি ভেঙে ছোলা ছুটিয়ে গেল। শীতল মায়ের মার খাবার ভয়ে তাড়াহুড়ো করে ওঠার আগে সিমিন দ্রুত এগিয়ে গেলেন। একটা কাজও করে না, কালে ভদ্রে যা করে তাতেও অঘটন ঘটিয়ে বসে। ইফতারের সময় হয়ে গেল, আরে এখনই অঘটনে ঘটাতে হলো। উনি রাগে দুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে। শীতল চোখ বড় বড় করে তাকিয়ে রইল মায়ের দিকে। পর মুহূর্তে আরেকটা মারতে গিয়ে সেটা মেয়েটার ঠোঁটে লেগে ঠোঁট দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে গেল। এদিকে সীতারা দ্রুত সিমিনকে আটকাতে গেলে খেয়াল করলো শীতল কেমন করছে। খিলটা এমনভাবে পিঠের উপর পড়েছে ঠিকঠাক নিঃশ্বাসও নিতে পারছে না। রুবাব আর সীতারা ব্যাপারটা খেয়াল করে দ্রুত বুকে আঁকড়ে নিলেন। মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন। এদিকে ইফতারের সময় হয়ে যাওয়ায় শারাফাত আর সাফওয়ান চৌধুরীও নিচে এসে বসেছেন কেবল। সায়নও পার্টি অফিস থেকে ফিরে কেবল দরজা দিয়ে ঢুকেছে। সবাইকে রান্নাঘরের সামনে হুলস্থুল করতে দেখে সে দ্রুত পায়ে এগিয়ে গেল। নিচে বসে থাকা শীতল ভাঙা কাঁচের বাটি আর ছড়ানো ছিটানো ছোলা দেখে বুঝে নিল আসল ঘটনা। শীতলের ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে দেখে দ্রুত ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো। শুধুকে বাগানের দিকটায় ফোনে কথা বলতে দেখে এলো। সে যদি দেখে তাহলে নির্ঘাত তুলকালাম বাঁধাবে। মনে মনে এ কথা ভেবে সে দ্রুত পকেট থেকে রুমাল বের করে শীতলের ঠোঁটে চেপে ধরল। শীতল তখনও পিঠ বাঁকিয়ে চোখ বন্ধ করে বসে আছে।
তখন সায়ন তার ঠোঁটে রক্ত মুছতে মুছতে আদুরে সুরে বলল, দেখে শুনে হাঁটবি না? ইস, কতখানি কেটে গেছে। এ কথা বলে ফের সিমিনের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, এভাবে কেউ মারে? দেখো তো ঠুট কেটে কি অবস্থা হলো। বকবা মারবা ঠিক আছে, মারেরও তো সিস্টেম থাকা লাগে। এদিকে সিমিনও হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন। মারটা এমনভাবে লাগবে উনিও বুঝতে পারেননি। শীতল তখন রক্তমাখা ঠোঁট ফুলিয়ে মায়ের দিকে তাকালো। তার চোখ দিয়ে ঝরছে অঝোর অশ্রুধারা। অভিমানী চোখ জোড়া, অভিমানী টইটুম্বর। এদিকে চেঁচামেচি শুনে শারাফাত ও সাফা চৌধুরী ছুটে এলেন। সিমিন মেরেছে শুনে শারাফাত চৌধুরী থমথমে মুখে শীতলকে উঠিয়ে ড্রয়িং রুমে সোফায় বসালেন। যত্ন করে রক্ত মুছে দিলেন। ভাসুরকে দেখে সিমিন মাথায় আঁচল টেনে মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়েছে। সীতারা এবার বকতে লাগলেন সিমিনকে। সিরা তো তাই। রুবাব সবার বকাবকি শুনে দীর্ঘশ্বাস ছেড়ে দেখে শুদ্ধ দাঁড়িয়ে আছে। সে ভ্রুজোড়া কুচকে তাকিয়ে আছে শীতলের দিকে। সীতারার বকাবকি শুনে বুঝলো মেরেছে সিমিন, তাও আবার ছোলা ফেলে দেওয়ার জন্য। সে দাঁড়ালো না, ব্যাগের চাবিটা পকেটে পুরে তখনই বেরিয়ে গেল। এদিকে ব্যস্ত থাকায় কেউ সেদিকে খেয়াল করলো না। ভাই বোনরা হাতে হাতে ইফতার টেবিল সাজিয়ে ফেলল। শখ শীতলের ঠোঁটে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিলে সে বাবাকে কল দিল। ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ জানালো। শাহাদাত চৌধুরী থমথমে মুখে বললেন, আমি এবার ছুটিতে গিয়েই তোমাকে আমার কাছে নিয়ে চলে আসব, আর থাকতে হবে না ওখানে। আমার মেয়েকে শুধু ধরে ধরে মারবে আর বসে বসে দেখব, তা হবে না। তাই যাব, থাকবো না আমি। কত কষ্ট করে সারাদিন রোজা ছিলাম, অথচ শেষ মুহূর্তে এসে মেরে রক্তারক্তি করে রোজাটাই দুর্বল করে দিল। থাক, কাঁদে না মা, ইফতার করে ওষুধ খেয়ে নিলেই ব্যথা সেরে যাবে। সিমিনও উজু করতে করতে যেতে যেতে শুনল বাবা ও মেয়ের কথা। তবে চোখ তুলে তাকালেন না সেদিকে। তাকালে চোখের পানি লুকানো মুশকিল হয়ে যেত যে। তারপর সকলে একে একে ইফতার করতে বসে খেয়াল করলো শুদ্ধ নেই। কল দিলেও ধরল না সে। হঠাৎ না বলে কোথায় গেল তাকে নিয়ে সবার মাঝে একটু চিন্তাও কাজ করছিল। তখন শুদ্ধ ফিরল। হাতে ইয়া বড় ব্যাগটা রেখে ওর মাকে হাতে ধরিয়ে দিল। ভারী বড়সড় ব্যাগটা ধরে সীতারা বললেন, এতে কি আছে বাপ, এত ভারী কেন ব্যাগটা? শুদ্ধ সে কথার জবাব দিল না। সোহাগ আর স্বর্ণকে উদ্দেশ্য করে ভারী গলায় বলল, বাহারি রকমের যত যে ইফতার আছে সব সরা। শখ ভাইয়ের মুখের দিকে একবার তাকিয়ে তার মায়ের দিকে তাকালো। তাকে সরাতে না দেখে শুদ্ধ জোরে একটা ধমক দিল। সে এত জোরে ধমক দিয়ে শীতলও চমকে উঠেছে। সে বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে সামনের বিশুদ্ধ পুরুষটাকে। ভাইয়ের ধমক শুনে শখ এবার সাহস নিয়ে আমতা করে বলল, ইফতার করবো না ভাইয়া। কর, তবে শুধু ছোলা দিয়ে কর। ছেলের তাড়ামিতে শারাফাত চৌধুরী এবার প্রচণ্ড বিরক্ত মুখ খুললেন। এত কিছু থাকতে শুধু ছোলা দিয়ে ইফতার করবে কেন? বাবার কথায় শুদ্ধ সিমিনের দিকে একবার তাকিয়ে ঘুরে বাবার দিকে তাকালো। তারপর ঠান্ডা স্বরে বলল, সামান্য ছোলা নিয়ে যখন এত কাণ্ড ঘটে গেল, তার মানে বুঝতে হবে এই ছোলা মহামূল্যবান কিছু। একদিন ছোলা না খেলে মানুষ মারা যেতেও পারে। এই পাপ কি আর জেনে শুনে করা যায়? তাই ইফতার আজ ছোলা দিয়েই হবে। এ কথা বলে নিজেই সব সরাতে গেলে সীতারা এসে ছেলেকে থামালেন। শুদ্ধর হাত থেকে সে সব কেড়ে টেবিলে রেখে ছেলেকে বসালেন চেয়ারে। তারপর পাশে দাঁড়িয়ে ওর মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন, ইচ্ছে করে মারিনি, অসাবধানে লেগে গেছে। ওকে ফাইন, তাহলে রক্তাক্ত হলো কেন? মা মেয়েকে শাসন করবে না? বারণ করলাম কখন? এর আগেও ছোট আম্মু নানান কারণে মেরেছে, কিছু বলেছি কখনো? কিন্তু মারেরও একটা সিস্টেম থাকা লাগে। আমি তো কতবার মারি, রক্তাক্ত হয় কি? এতটা রক্ত ঝরেছে কখনো? ঠিক আছে, তোর বোনকে আর কেউ মারবে না এভাবে, শান্ত হ বাপ। শুদ্ধ শান্ত হলো না, বরং পুনরায় সিমিনের উদ্দেশ্যে বলল, আমাদের বাড়িতে সাম্য, সৃজন, শীতল এরা চঞ্চল। এই কথা তো কারো অজানা নয়। তারা ছোট থেকে দুরন্ত। তার মধ্যে এখন দুজন গুরুতর অসুস্থ। তাদের অসুস্থতা আমাদের বাড়িটাকে মিইয়ে দিয়েছে। আগের মতো বাড়িতে প্রাণবন্ত ভাবটা নেই, খুনছুটির মুহূর্ত নেই। গত কয়েকটা দিন ধরে মনে প্রাণে চেয়ে যাচ্ছে সব ঠিকঠাক হবে, কবে আমাদের বাড়িটা আবার প্রাণ ফিরে পাবে। কিন্তু এর মধ্যে সামান্য একটা কারণে আরেকজনকে মেরে রক্তাক্ত করলে খুব দরকার ছিল। যেভাবে মারলে এতে যদি ওর শ্বাস আটকে যেত। তোমার আরো ভালো করে জানা যে ও কাঁদতে পারে না, তাছাড়া সারাদিন রোজা আছে। কিছুদিন আগে সে রক্ত দিয়েছে, এমন তো নয় ইচ্ছে করে ছোলা ফেলেছে। তাহলে এভাবে মারার দরকার ছিল কি? হ্যাঁ মানছি তোমার মেয়ে,
শাসন করবে তুমি, সেই রাইট অবশ্যই তোমার আছে। কিন্তু এভাবে কেন? রক্তাক্ত হবে কেন? সে না হয় অবুঝ, তুমি তো তা নাও ছোট আম্মু। একবার তাকিয়ে দেখো ঠোঁটটা কিভাবে কেটেছে, এখন খাবে কিভাবে? শুদ্ধর কথা শুনে সিমিন মুখ ফোঁতা করে তাকিয়ে আছে মেয়ের দিকে। ফাজিটা মাকে নাস্তানাবুদ হতে দেখে মিটিমিটি হাসছে। কত বড় ফাজি! তবে হাসলে অদ্ভুত দেখাচ্ছে। ঠোঁটের একপাশ অনেকটাই ফুলে কালচে রক্ত জমে আছে, প্রচণ্ড ব্যথা হবে। তখন উনিও সুযোগ বুঝে অভিযোগ দিলেন, মারাটাই চোখে দেখলি কেন? মারলাম দেখলি না? ও সপ্তাহখানেকের মধ্যে বই হাতে নিয়েছে কিনা একবার জিজ্ঞাসা করতো। বাড়িতে পড়তে বসে না, কোচিংয়ে যায় না, কি আর একে অবধি ডাকতে আসতে হয়, বারণ করেছে। সারাদিন খালি টই টই করে ঘোরা, গাছে ওটা, পাখি দেখা, ফল পাকড় পাড়া, এইসব করে বেড়াচ্ছে সে। ডাক্তার দেখিয়ে মেডিসিনগুলো যে এনে দিলি, হাত দিয়ে ছুঁয়েছে নাকি জিজ্ঞেস করতো। এখনই জিজ্ঞাসা কর। মায়ের অভিযোগ শুনে শীতলের মুখটা লটকে গেল। একটা অভিযোগও মিথ্যে নয়। সিমিন তখন আরও বললেন, এগুলো না হয় বাদই দিলাম, কিন্তু আমার মন বলছে আবার কোনো কাণ্ড ঘটাচ্ছে। ও আটাখোরের মতো আবার কাউকে। ভাসুরের সামনে সিমিন আর পুরো কথা শেষ করতে পারলেন না, তার আগেই থেমে গেলেন। তবে সকলে বুঝল ওনার কথার অর্থ, তাই সকলের দৃষ্টি শীতলের দিকে। শীতল নিজেও হতবাক, হতভম্ব চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। প্রেম না করে প্রেমের অপবাদ মানা যায়। তখন সায়ন সিমিনের কথা ধরল। তোমার কেন মনে হলো ও প্রেম করছে? ওর রুমে ময়লা কাগজ আনতে গিয়ে দেখি ময়লার ঝুড়িতে দলা পাকানো এক ঝুড়ি কাগজ। এগুলো কিসের কাগজ? এত কেন? কিসব ভেবে একটা কাগজ খুলে দেখি লেখা আমার মোডি সায়েন্টিস্ট কি বা একমাত্র আল্লাহ মাহবুদ জানে। মায়ের কথা শুনে শীতল মাথা নিচু করে মুখ গলার সাথে মিলিয়ে নিল। ইস, এভাবে ফাঁস হয়ে যাবে কে জানতো? কাগজগুলো পুড়িয়ে ফেললেই হতো। না জানি না এই কাগজের জন্য বাঁশ খেতে হয়। যদি সত্যিই বাঁশ খেত তাহলে চোখ বন্ধ করে শুদ্ধর নাম বলে দেবে। মার এমনিতেও খেতে হবে, এমনিতেও খেতে হবে। সেদিন বিশুদ্ধ পুরুষ তাকে চেয়ে নিতে বলল না, আজ ধরা খেলে বড় আব্বু না বড় মাকেও বলবে। তোমাদের ছোট পুত্রের নববধূ হওয়ার টোকেনটা আমাকে দাও তো বড় আব্বু। ওদিকে সায়ন আর রুবাব পারছে না হেসে গড়াগড়ি খেতে। সায়ন বসে থেকেই শুদ্ধকে পা দিয়ে খোঁচাচ্ছে, ইঙ্গিত দিচ্ছে কিছু একটার। এদিকে শুদ্ধ নিশ্চুপ, বাকিরাও চুপ থেকে শীতলের থেকে জবাবের অপেক্ষায়। সিমিনের কথা শুনে শারাফাত চৌধুরী এবার গলা খাঁকারি দিলেন। উনি কথা বলবেন বুঝে বাকিরা নিজেদের কৌতূহল দমিয়ে রাখলেন। এরপর উনি স্বভাবসুলভ গুরুগম্ভীর কণ্ঠে বললেন, এসব কি শুনছি মা? না মানে বড় আব্বু, তোমার মা যা বলছে তাই কি সত্যি? সবাইকে এড়িয়ে গেলেও বড় আব্বুকে উপেক্ষা করতে পারে না শীতল। তাই আঙুল মুচড়াতে মুচড়াতে আমতা আমতা করে জবাব দিল, সায়েন্টিস্ট কেন? আটাখোর বা রাস্তার টোকাই না বড় আব্বু। সে আমার দেখা সুপার জেন্টলম্যান। আমি তাকে পছন্দ করি। সুযোগ পেলে বিয়ে করে বিদেশে চলে যাব। শীতলের কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। বলে কি মেয়ে, মাথা টাথা পুরোটাই গেছে নাকি? তবে শীতলের কথা শুনে শারাফাত চৌধুরী রাগলেন না, বরং ঠান্ডা স্বরে কথা চালিয়ে গেলেন। তা কে সেই জেন্টলম্যান? কি করে? বাসা কোথায়? সাইটেস এটা তার পদবি নাকি পেশা? সাইটেশ তার পদবী। আসলে সে তামিল মুভির হিরো। আমাদের শুদ্ধ ভাইয়ের মতোই নাম করা সায়েন্টিস্টও। দেখতে পুরোই জেন্টলম্যান। নাম পিওর, ক্যারেক্টার সাইটেশ। সায়ন রুবাব ভাইও চিনে। ভাইয়া তোমরাও কিছু বলো। শীতলের কথা শুনে সায়ন আর রুবাবের হাসি ভাস করে মিলিয়ে গেল। নিচে থেকে শুদ্ধকে খোঁচানো সায়নের পাটাও থেমে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে বোকা বোকা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ছেলে দেখতে শুনতে ভালোই, মানাবে ওদের। এবার সাফা চৌধুরী বিস্ময় ভরা কণ্ঠে বললেন, তোরা মুভির হিরোর কথা বলছিস? কি কাণ্ড বল দেখি। কোথায় আমি ভাবলাম সত্যি সত্যি বোধ হয়। এ কথা বলে তিনি হু হু করে হেসে ফেললেন। সীতারাও ফিক করে হেসে ফেললেন। আমিও তো সত্যি ভেবেছি। বড় মাও মেজ চাচুর কথা শুনে শীতল খিলখিল করে হেসে উঠল। তার হাসি দেখে সকলে বোকা বনে গিয়ে নিজেরাও হাসলেন। মেয়েটা পারেও বটে। এদিকে এতক্ষণ সায়ন আর রুবাব যেন শ্বাসটা আটকে রেখেছিল। ভেবেছিল আজকে বোধহয় সত্যিটা ফাঁস হয়েই যাবে। কিন্তু এই মেয়েটা আবার পাল্টি খেলো। আর পাল্টি খেয়ে করলো কি? সায়েন্টিস্টকে বানিয়ে দিল সাইটেশ, আর শুদ্ধ নামের জান খেয়ে নাম দিয়ে দিল ক্যারেক্টার। যদিও পিওর বা কারেক্ট মানে শুদ্ধ। শীতল কথা শেষ করে আর চোখে শুদ্ধর দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। ভ্রুকুচকে তাকিয়ে আছে বিশুদ্ধ পুরুষ। হয়তো ভাবছে তার পাশে বসে তারই নাম বদলে তাকেই সুরসুরি দিচ্ছে।
এর আগে শুদ্ধ অভিযোগ করেছে যে মেয়ে কারো সামনে তাকে চেয়ে নিতে পারবে না, সেই মেয়েকে সে বিয়ে করবে না। এজন্য সাহেব কত রাগ দেখিয়েছিল, কথা বলা বন্ধ করে দিয়েছিল, তার রুমেও যেতে দেয়নি। আজ দেখো, বলতে পারবে নাকি? না, যদিও এটা ছোট্ট রিভেঞ্জ, যখন ফাইনাল মোমেন্টে আসবে তখন সগৌরবে বড় আব্বুর কাছে চেয়ে নেবে, বুঝে নেবে বিশুদ্ধ পুরুষটাকে। সে কি ভেবেছে তার করা পাগলামির পরিমাণ একটু বেশি বলে এটাও পাগলামি? না, মোটেও না। এদিকে এখনও মেয়ের বাদরামি বন্ধ হয়নি দেখে সিমিন ফুঁসে উঠলেন। কটমট করে তাকিয়ে শুদ্ধকে অভিযোগ করলেন, শুনলি বেদবটার কথা, ওকে এমনি মার খায়। শীতলের ইঙ্গিত বা কথার ধাঁচে শুদ্ধ রাগ হঠাৎ উধাও, কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না। তবে সায়ন আর রুবাবের মুখ দেখে কেন জানি ভীষণ হাসি পেল। হাসলে মেইন টার্গেট মিস হয়ে যাবে, তাই মুখটা যথেষ্ট থমথমে করে রাখলো। আর সিমিন এত কিছুর পরেও মেয়ের করা বাঁধরামি কমছে না দেখে অঝোরে কাঁদতে লাগবে। আপাতত প্রসঙ্গ পাল্টানো খুব দরকার, তাই সে থমথমে মুখে বলল, আজ থেকে বাড়ির ছোটরা লাখ টাকার জিনিসটা যদি নষ্ট করে কেউ কিচ্ছু বলবে না, বলবেই না। মারধর তো দূর, যার যা ক্ষতি হবে ক্ষতিপূরণ আমি দেব, তারপরও যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। এটুকু বলে ঘাড় বাঁকিয়ে শীতলের দিকে একবার তাকালো। পাজি মেয়ে কাঁটা ঠোঁটে এখনো হাসছে, মুচকি মুচকি হাসছে। তাকে এভাবে হাসতে দেখে শুদ্ধ ধমকে উঠল। হঠাৎ ধমকে ওঠায় শীতল চমকে উঠে বলল, হিরোকে ভালো লাগে, আমি কি করব? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব, বেয়াদব। কোথায় কি বলতে হয় তাও জানিস না? আশ্চর্য তো, এই তো সেই দিন তো কিছু বললাম না, চুপ ছিলাম বলে কত ধমকালেন, বকলেন, অথচ আজকে বলছি বলেও ধমকাচ্ছেন। এত কথা শুনতে চাইনি। আগামীকাল থেকে সকাল সন্ধ্যা 2 বেলা আমার কাছে পড়তে বসবে। একটা কথা শুনে শীতল আতকে উঠল। মাকে দেওয়া বাঁশ তার দিকে ঘুরল কিভাবে? এতক্ষণ ভালোই তো চলছিল, এর মধ্যে পড়াশোনা এন্ট্রি নিল কোন ফাঁক দিয়ে? তার উপরে শুদ্ধ ভাইয়ের কাছে নাকি পড়তে হবে, এ হতে দেওয়া যাবে না। শুদ্ধ ভাই তুখর স্টুডেন্ট, তার পড়ানোর ধাঁচ কেমন হবে ধারণা আছে। এত পড়া দেয়, হাতের লেখা একটু খারাপ বলে অপমান করে, পড়া না পারলে কান ধরে দাঁড় করিয়ে রাখে, নতুবা মারে। না, সে কিছুতেই পড়বে না, নয়তো এই লোক পূর্বের যত রাগ জমে আছে পড়ানোর নাম করে সব রাগ তুলবে। কথা ভেবে আতঙ্কিত হয়ে কিছু বলতে গেলে ঠোঁটে টান খেল। ব্যথা পেয়ে 2 হাতে ঠোঁটে চেপে ধরে অস্পষ্ট সুরে বলল, না শুদ্ধ ভাই, তা হয় না। তাছাড়া আপনি এত বিজি মানুষ, আপনাকে এত কষ্ট করতে হবে না। আমার ব্যস্ততা না হয় আমি বুঝে নেব। আর হ্যাঁ, আগামীকাল থেকে তোরা 3 বোন একা কোথাও যাবি না। শখ স্বর্ণ, কথাটা মনে রাখিস। প্রয়োজনে রুবাব নিয়ে আসবে। আমার কথা নজর হলে এক একটাকে আমি নিজে সাহায্য করব। হঠাৎ এমন কড়া নিষেধাজ্ঞা জারি করার কারণ বুঝল না কেউ, তবে মুখ ফুটে কিছু বলার সাহস করল না। সায়নের সাথে শুদ্ধর চোখাচোখি হলে সায়নের ঠোঁটের কোণের মৃদু হাসি দেখা দিল। কি সুন্দর করে এক ঠিলে 4 পাখি মেরে দিল। সিমিনকে বাঁশ দিল, শীতলকে একা পড়ানোর ব্যবস্থা করে ফেলল, ভাইদেরকে আছিলা বাঁশ খাওয়া দেখালো, এবং এই সুযোগে শখ স্বর্ণের সেফটির কথা ভেবে স্বয়ং রুবাবের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিল। শুদ্ধ যখন নিষেধাজ্ঞা জারি করেছে তখন সবাই বিনা বাক্যে মেনে নেবে, কিন্তু তার বাঘিনী কি মানবে? সেদিনের বেলা সেফটি নিয়ে চললেও রাতের বেলা মানবে না, এটা তো আরেক জাতের ঘাড় তারা। অতঃপর এসব কথা বাদ দিয়ে সবাই হৈ হৈ করে ইফতার করলো। ভাই ও বোনদের পছন্দের আলুর চপ নিয়ে কাড়াকাড়ি হলো, হাসাহাসি হলো। গল্পে গল্পে একটু আগের সব রাগ টাগ মিটে গেল। পরের দিন সকাল থেকে সত্যি সত্যি শুদ্ধর কাছে পড়তে আসতে হলো। ভেবেছিল কোনো বাহানা দেখিয়ে ব্যাপারটা খেঁচে দেবে, কিন্তু না, স্বয়ং তার জননী ঘুম থেকে টেনে তুলে তাকে পড়াতে পাঠিয়েছে। সঙ্গে শুদ্ধর হাতে মোটা একটা চালাকাঠ তুলে দিয়ে বলে গেছে, মাংস তোর হাড্ডি আমার, কখনই কি পড়ালি দেখতে আসবো না আমি, তোর রেজাল্ট দেখবো শুধু। এ কথা বলে উনি বিদায় নিতেই শুদ্ধ তাকে চালাকাঠ দেখিয়ে বলছে, এটাকে সালাম দে, আজ থেকে এটি শিক্ষা করো। এর যা দাপট সেটা তো সেনাবাহিনীর বাপেরও নেই। এবার বই বের কর। মুখ লটকে শীতল বই বের করলে শুদ্ধ তাকে পুড়িয়েছে, বারবার একটা পড়া বুঝিয়েছে। শীতল বলেছে বুঝেছে, কিন্তু সেটা যখন তাকে করতে দিয়েছে তখনই বেঁধেছে ঝামেলা, ফলে কপালে জুটল চালাকাঠের বাড়ি। এভাবেই রোজ শুদ্ধর কাছে না চাইতেও পড়তে বসতে হলো শীতলের। কখনো পেট ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা বলে কত কি অজুহাত সৃষ্টি করলেও ছাড় পায়নি। এভাবেই দিন দিন শীতলের পড়ার চাপ বাড়ল। নিত্যদিনের সাথী হলো মার ধমক। তবে শুদ্ধ যখন তাকে কিছু বোঝাতে এক মনে কিছু লিখত তখন সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। একবার দেখতো শুদ্ধর হাতের সুন্দর লেখা, আরেকবার দেখতো সুন্দর মানুষটাকে। মনে মনে কত কি বলতো,
মুখ টিপে হাসত। শুদ্ধ বুঝতো, তবে কিছু বলতো না। কি বলবে? শীতলকে ওর কাছাকাছি রাখার জন্যই তো পড়ার কথা বলেছিল, নয়তো রিসার্চের কাজ ছেড়ে পড়ানোর সময় কোথায় তার? আর এই কাজ করার কারণ ভালোবাসা। সৃষ্টি একমাত্র ওষুধ ভালোবাসার মানুষটার খুব কাছাকাছি থাকা, একা সময় কাটানো, পড়ানোর ফাঁকে একটু গল্প, মা আড়লে গাল ফুলিয়ে থাকলে একটু প্রশ্রয় দেওয়া, পড়ানোর ফাঁকে ফাঁকে দু চোখ ভরে দেখা, মন ভরে শরীরের সুবাস টেনে নেওয়া, কলম নেওয়ার ছুতোই ছুঁয়ে দেওয়া, মাঝে মাঝে তার খিলখিল করা হাসি দেখে বুকের তোলপাড় ঝড়টা বহু কষ্টে দমানো। এগুলোই ভালো লাগার এক একটা অংশ। আর এর থেকে একটু একটু করে সৃষ্টি ভালোবাসার। দেখতে দেখতে রোজা প্রায় শেষের পথে। সকলের কেনাকাটা এখনো বাকি। শুদ্ধর জরুরি কিছু কাজ থাকায় রুবাব, শারাফাত ও সাফা চৌধুরী মিলে একদিন ইফতারের পরে বাকিদের নিয়ে শপিংয়ে গেলেন। সবাই সবার জন্য মিলে ঝুলে মাঝরাত অবধি কেনাকাটা সারল। পরদিন বাড়ির মেয়েরা টেলার্সের ড্রেস বানাতে দিয়ে এলো। সপ্তাহখানেক পরেই সীতারা সিমেন্ট টুকটাকা কেনাকাটা করতে গিয়ে মেয়েদের ড্রেসও নিয়ে এলো। যার যার ড্রেস তাকে বুঝিয়ে দিলেন। শীতল পরে দেখবে ভেবে ড্রেসটা রেখে দিয়েছিল। সারাদিন রোজা থেকে ইফতার সেরে রুমে এসে শুতেই চোখ গেল শপিং ব্যাগটার দিকে। দ্রুত উঠে আনন্দে ঝুমঝুম করে ঈদের ড্রেসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতেই মনটা খারাপ হয়ে গেল। ড্রেস মন মতো না হওয়ায় কান্না পেল এবং রুমে বসে এসে কাঁদতে লাগলো। আজকে ইফতার পার্টি থাকায় ফ্রেন্ডদের সাথে ইফতার সেরেছে শুদ্ধ। ফ্রেন্ডদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে গিয়েছিল তার ল্যাবে। সেখানে গিয়ে কিছু কাজ সেরে রাত 10:30টার দিকে বাড়ি ফিরল। বাড়ির মেয়েরা তখন কিছু একটা নিয়ে খুব হাসাহাসি করছিল। ক্লান্ত বিধায় সেদিকে না গিয়ে সোজা রুমে চলে গেছে। সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হতেই ওর ফোনে রিংটোন বেজে উঠল। ডিসপ্লেতে সাওয়াল চৌধুরীর নাম দেখে কলটা রিসিভ করলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে মুছতে শুনল আজ সিরাতের মেডিসিন আনতে হবে, না আনলে রাতে মেডিসিন মিস হয়ে যাবে। এদিকে উনি মিটিংয়ে আটকে গেছেন, এজন্য শুদ্ধকে আনার কথা বললেন। অগত্যা শুদ্ধ পুনরায় রেডি হয়ে রুম থেকে বের হতেই শীতলের কান্নার শব্দ শুনে থমকে দাঁড়িয়ে গেল। এ তো কিছুক্ষণ আগেও দাঁত বের করে হাসছিল, এখন আবার কি হলো? আবার মার খেলো নাকি? একথা ভেবে সেই রুমের দরজায় নক করলে শীতল চোখ তুলে তাকালো। সকল আবদার মেটানোর মানুষটাকে দেখে ঠোঁট ভেঙে কেঁদে অসহায় কণ্ঠে বলল, শুদ্ধ ভাই, সর্বনাশ হয়ে গেছে। শীতলের করুণ আর্তনাদ শুনে শুদ্ধ ভেতরে প্রবেশ করলো। গুরুতর কিছু হয়েছে ভেবে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমার ইহজীবনের হাসি খুশি সব ধুলোয় মিশে গেছে। অযথা না বকে ঝেড়ে কাশ। টেইলার্স রে ঈদের ড্রেস বানাতে দিয়েছিলাম, ওই হারামজাদা সালোয়ারের ইলাস্টিক না দিয়ে বেল্ট দিয়েছে। বেল্টের সালোয়ার পরতে পারি না আমি, ঘন্টায় ঘন্টায় গিট্টু বেঁধে যায়। এর আগে সালোয়ারে খালি গিট্টু বেঁধে যাওয়ায় ওয়াশরুমে কাটা একটা কম্পাস রেখেছিলাম। যতদিন ওই সালোয়ার পরেছি ততদিন কাটা কম্পাসটাকে সাথে সাথে রাখতে হয়েছিল। তা গিট্টুর সাথে কাটা কম্পাসের কি সম্পর্ক? এ কথা শুনে শীতল ঢোক গিরে নাক টানতে টানতে জবাব দিল, কারণ কাটা কম্পাস দিয়ে গিট্টু খুলতে সুবিধা হয়। কিন্তু আমি এবার ওসব আপদ সহ্য করতে পারবো না, আমি নেবই না ওই সালোয়ার। শুধু 2 আঙ্গুল কপাল ডলে দীর্ঘশ্বাস চাপল। এর জন্য মরা কান্না কাঁদতে হবে? সেই শীতলের কান্নারত মুখের দিকে একবার তাকিয়ে হাতে থাকা সালোয়ারের দিকে তাকালো। তারপর ইশারা করে বলল, এটা ঠিক হবে না। আর হবে, কিন্তু আম্মু বলেছে এটাই পড়তে হবে। টেইলার্সের অনেক ভিড়, পরে ঠিক করে এনে দিবে। ঠিকই তো বলেছে। মন মতো ড্রেস না বলে ঈদ হয় নাকি? এটা যদি ঠিক না হয় এই ঈদে কোনো ড্রেসই পরবো না বলে দিলাম। তোর কি একটাই ড্রেস যে কাঁদতে বসেছিস? একটা না, সব মিলিয়ে 5টা। তবে 5টা ড্রেস কবে কখন পরবো প্ল্যানও করে ফেলেছি। এখন এটা মন মতো না হলে সব প্ল্যান ভেস্তে দিতে হবে। এ কথা বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে পুনরায় কেঁদে ফেলল সে। তাকে এভাবে কাঁদতে দেখে শুদ্ধ বলল, টেলরকে দিলে এটা সমাধান হবে, তাই তো? ঠিক আছে, রেডি হয়ে নিচে আয়। আচ্ছা। শীতল ঘাড় কাত করে 2 হাতে চোখ মুছে রেডি হতে গেল। শুদ্ধ বিড়বিড় করতে করতে সিরাতের থেকে প্রেসক্রিপশনটা নিয়ে গেল পার্কিং লটে। ওর ব্যাগটা বের করে বাইকের উপর বসতেই শীতল শপিং ব্যাগ হাতে বেরিয়ে এলো। আজকে হিজাব পরেনি, তবে মাথায় ওড়না টানা, পরনে সাদা রঙের 3 পিস। শুদ্ধ তাকে আপাদমস্তক দেখে বসতে ইশারা করলে উঠে বসলো, কাঁধে হাত রাখলো। তারপর বাইক স্টার্ট করে বেরিয়ে গেল শীতলের বিরাট সমস্যার সমাধান খুঁজতে। এদিকে শুদ্ধরা যেতে স্বর্ণের অন্ধকার রুমের লাইটটা জ্বালালো। তারপর পুনরায় এগিয়ে এসে স্বর্ণের কোমর জড়িয়ে ধরে কোলে মাথা রেখে শুয়ে পড়ল। স্বর্ণ সায়নের মাথার চুল টেনে দিতে দিতে ল্যাপটপে কিছু একটা করছে।
শাওনের কেন জানি সেটা পছন্দ হলো না। সে চট করে চিত হয়ে শুয়ে স্বর্ণের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বারণ করেছিলি বলেই তো দূরে ছিলাম। হঠাৎ জরুরি তলব কেন? মিস করছিলাম। আমাকে নাকি আমার স্পর্শকে? দুটোই। তাহলে বিয়ের কথা বাসায় জানাই? আপুর অনুষ্ঠানের পর এমনিতেই আমাদের পালা, তখন জানিও, আর বাধা দেবো না।